মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংঘাতগুলো একটি হলো ইয়েমেন। কিন্তু এই যুদ্ধের শুরু কোথায়, কিভাবে স্বাধীনতা, বিভাজন, একত্রীকরণ এবং ২০১১ সালের গৃহযুদ্ধের মধ্য দিয়ে আজকের ইয়েমেন তৈরি হলো? কেন ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধে জড়িয়ে পড়ল? আর বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে জানব। ইয়েমেন প্রজাতন্ত্র আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ প্রান্ত জুড়ে অবস্থিত একটি কৌশলগত রাষ্ট্র। প্রায় ৫,২৮,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির স্থলসীমান্ত মূলত দুটি দেশের সাথে যুক্ত। এর উত্তরে সৌদি আরবের সাথে প্রায় ১৪৫৮ কিলোমিটার এবং পূর্বে ওমানের সাথে প্রায় ২৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। স্থলভাগের পাশাপাশি ইয়েমেনের রয়েছে দীর্ঘ উপকূল রেখা। দেশটির পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগরের অংশ এডেন উপসাগর ও আরব সাগর অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাবেল মানদেব প্রণালীর প্রবেশ মুখেই ইয়েমেনের অবস্থান। এটি বিশ্ব বাণিজ্যের প্রধান জাহাজ চলাচলের পথ। এছাড়া এই জলসীমার ওপারে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়া খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এদের সাথে ইয়েমেনের সামুদ্রিক সীমানা রয়েছে। ভৌগোলিক ও সামুদ্রিক এই অবস্থানের কারণেই বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে ইয়েমেন অত্যন্ত গুরুত্ব বহন করে। ঐতিহাসিক ও ভূরাজনৈতিক কারণে ইয়েমেন দীর্ঘকাল বিভক্ত ছিল। এর লোহিত সাগর উপকূলীয় উত্তর পশ্চিম অংশটি উত্তর ইয়েমেন এবং এডেন উপসাগর ও আরব সাগর উপকূলের বিশাল এলাকাটি দক্ষিণ ইয়েমেন নামে পরিচিত ছিল। উত্তর ইয়েমেন ১৬শ শতাব্দী থেকে প্রায় ৩০০ বছর তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পর ১৯১৮ সালে স্বাধীনতা লাভ করে। অন্যদিকে দক্ষিণ ইয়েমেন ১৮৩৯ সাল থেকে ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর ১৯৬৭ সালে স্বাধীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে সমাজতন্ত্রের উত্থানের সাথে সাথে ইয়েমেনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়, যার জেরে ১৯৬৯ সালে দক্ষিণ ইয়েমেনে একটি সোভিয়েতপন্থী মার্ক্সবাদী সরকার গঠিত হয়। পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইয়েমেন নামের এই দক্ষিণ ইয়েমেন ছিল আরব বিশ্বের একমাত্র প্রকাশ্য কমিউনিস্ট রাষ্ট্র। দেশটিতে সোভিয়েত ইউনিয়ন সামরিক ঘাঁটি স্থাপন সহ বিপুল পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে। অপরদিকে ইয়েমেন আরব রিপাবলিক নামের উত্তর ইয়েমেনে ১৯৬২ সালে রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবের পর একটি প্রজাতন্ত্রী সরকার গঠিত হয়। এই বিপ্লবকে কেন্দ্র করে ১৯৬২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত উত্তর ইয়েমেনে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলে, যেখানে সোভিয়েত ইউনিয়ন ও মিশরীয় বাহিনী প্রজাতন্ত্রীপন্থীদের এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব রাজতন্ত্রপন্থীদের প্রতি সমর্থন যোগায়। ফলে উত্তর ইয়েমেন তৎকালীন পরাশক্তিদের শীতল যুদ্ধের অন্যতম প্রধান ভূরাজনৈতিক প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ১৯৭০ সালে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে উত্তর ইয়েমেনের গৃহযুদ্ধের অবসান ঘটে। এই উত্তর ইয়েমেনের সরকার বিপ্লব ও গৃহযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সমর্থন লাভ করলেও গৃহযুদ্ধ অবসানের পর উত্তর ইয়েমেন ক্রমশ সোভিয়েত প্রভাব বলয় থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি বলয়ের দিকে ঝুঁকে পড়ে। এ অবস্থায় দক্ষিণ ইয়েমেনের সোভিয়েতপন্থী কট্টর মার্ক্সবাদী সরকার উত্তর ইয়েমেনের ভেতরে থাকা বামপন্থী বিদ্রোহীদের সাথে হাত মেলায় এবং পুরো অঞ্চলে সমাজতন্ত্র ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করে। এতে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের সরকারের মধ্যে চরম আদর্শিক ও কৌশলগত বিরোধ তৈরি হয়। এ সময় তাদের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ না হলেও ১৯৭২ এবং ১৯৭৯ সালে বড় দুটি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়। তবে ৮০ দশকের শেষে বিশ্ব রাজনীতির পট পরিবর্তন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রক্রিয়ার মুখে দুই ইয়েমেনের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। এ সময় দীর্ঘদিনের বিভেদ ও উত্তেজনার অবসান ঘটিয়ে ১৯৯০ সালের ২২ মে উত্তর ও দক্ষিণ ইয়েমেন আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে বর্তমান ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে। ইয়েমেন যখন বিভক্ত ছিল সে সময় ১৯৭৮ সালের ১৭ জুলাই আলী আবদুল্লাহ সালে উত্তর ইয়েমেনের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। এর আগে তিনি ছিলেন মেজর জেনারেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা।
তিনি ১৯৬২ এবং ১৯৭৪ সালের সামরিক অভ্যুত্থানগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ১৯৭৭ ও ১৯৭৮ সালে উত্তর ইয়েমেনে পরপর দুজন প্রেসিডেন্টের রহস্যজনক হত্যাকাণ্ডের পর সালেহ প্রথমে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সি কাউন্সিলের সদস্য হন এবং পরবর্তীতে সংসদে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মূলত দেশের অভ্যন্তরীণ গোত্রীয় সমর্থন এবং সামরিক বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। ১৯৯০ সালে ইয়েমেন একীভূত হবার পর তিনি সমগ্র ইয়েমেনের প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। শাসন আমলের শুরুতে তিনি যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেন। তবে ১৯৯০-এর দশকের পর তিনি স্পষ্টভাবেই যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েন এবং বিশ্বব্যাপী আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সরাসরি অংশ নিয়ে মার্কিন প্রশাসনের আস্থা লাভ করেন। কিন্তু ২০১১ সালে তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের গণজোয়ারের ঢেউ ইয়েমেনেও আছড়ে পড়ে। প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশজুড়ে তীব্র গণ আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ও সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। ২০১১ সালের জুন মাসে রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে এক রহস্যজনক বোমা হামলায় সালেহ মারাত্মকভাবে আহত হন এবং চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সৌদি আরবে যান। সে সময় তার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। তবে ৩.৫ মাস পর চিকিৎসা শেষে সালেহ আকস্মিকভাবে ইয়েমেনে ফিরে আসেন এবং পুনরায় ক্ষমতা গ্রহণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত দেশীয় চাপ ও সৌদি আরবের হস্তক্ষেপের মুখে তিনি ক্ষমতা হস্তান্তরে রাজি হন। তবে ক্ষমতা ছাড়ার বিনিময়ে তিনি যে কোনো ধরনের আইনি বিচার থেকে পূর্ণ দায়মুক্তি লাভ করেন। অতঃপর ২০১২ সালের ফেব্রুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন, আর এর মাধ্যমে ইয়েমেনে আবদুল্লাহ সালেহর দীর্ঘ ৩৩ বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটে। কিন্তু তা সত্ত্বেও পর্দার আড়ালে থেকে যায় তার রাজনৈতিক ও সামরিক প্রভাব। ২০২৫ সালের হিসাব অনুযায়ী ইয়েমেনের মোট জনসংখ্যা প্রায় ৪.৫ কোটি। এই জনগোষ্ঠীর প্রায় ৬৫% সুন্নি মুসলমান, যারা প্রধানত শাফিঈ মাযহাবের অনুসারী। অন্যদিকে মোট জনগোষ্ঠীর প্রায় ৩৫% শিয়া মুসলিম, যারা মূলত জাইদি শাখাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং হুতিরা হলো এই গোষ্ঠীরই অংশ। হুতি নামটি মূলত এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রথম নেতা হোসাইন আল হুতির নাম থেকে এসেছে। আল হুতি উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের বসবাসকারী একটি প্রভাবশালী ইয়েমেনি গোত্রের পারিবারিক নাম। ইয়েমেনে সৌদি আরব কেন্দ্রিক সুন্নি মতাদর্শের বিস্তার ঠেকাতে ১৯৯০-এর দশকের শুরুতে হুতিদের এই আন্দোলন একটি ধর্মীয় ও সামাজিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু ২০০০ সালের পর থেকে প্রেসিডেন্ট সালেহর দুর্নীতি এবং মার্কিন ও সৌদিপন্থী নীতির বিরুদ্ধে এই আন্দোলনটি সোচ্চার হতে থাকে। বিশেষ করে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর হুসাইন আল হুতির এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক রূপ ধারণ করে। এ সময়েই তারা আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান গ্রহণ করে এবং নিজেদের অফিসিয়াল নাম দেয় আনসারুল্লাহ। তবে সাধারণ মানুষ এদের হুতি নামেই সম্বোধন করে। ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করে ২০০৪ সালে সাদা অঞ্চলে প্রেসিডেন্ট সালের সরকার তাদেরকে দমনে বড় সামরিক অভিযান চালায়। এতে হুতি আন্দোলনের প্রতিষ্ঠাতা হুসাইন আল হুতির মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর আন্দোলনটি পুরোপুরি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তরিত হয়। ২০০৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে হুতি বাহিনী এবং সালেহ সরকারের মধ্যে পরপর ৬টি বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে হুতিরা গেরিলা যুদ্ধে পারদর্শী হয়ে ওঠে এবং উত্তর ইয়েমেনের উপর নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। অতঃপর ২০১১ সালে প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলে আনসারুল্লাহ বা হুতি বাহিনী সেখানে সক্রিয় ভূমিকা পালন করে। এদিকে ২০১২ সালের ফেব্রুয়ারিতে সালেহর পদত্যাগের পর মনসুর হাদি প্রেসিডেন্ট হলে হুতিরা তাকেও ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র লড়াই শুরু করে। ওদিকে সদ্য ক্ষমতা হারানো সালেহ নতুন প্রেসিডেন্ট হাদির প্রতি প্রতিশোধ নিতে এক সময়ের চরম শত্রু হুতি বিদ্রোহীদের সাথে হাত মেলান।
ফলে তা ইয়েমেনের গৃহযুদ্ধকে এক নতুন মোড়ে পৌঁছে দেয়। দীর্ঘ ৩৩ বছর ক্ষমতায় থাকার কারণে ইয়েমেনের সেনাবাহিনী, রিপাবলিকান গার্ড এবং শক্তিশালী গোত্রীয় গোষ্ঠীর ওপর সালের যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল। ফলে নতুন প্রেসিডেন্ট মনসুর হাদি ক্ষমতায় বসলেও সেনাবাহিনীর একটি বড় অংশ পর্দার আড়ালে থেকে সালেহ ও তার ছেলের নির্দেশই মেনে চলত। এর জেরে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে যখন হুতিরা রাজধানী সানা দখলের আক্রমণ শুরু করে, তখন সালের অনুগত সামরিক বাহিনী হুতিদের কোনো বাধা দেয়নি, বরং তাদের শহর দখলে সরাসরি সাহায্য করে। হুতি এবং সালের এই যৌথ শক্তির কারণে ২০১৫ সালের শুরুতে প্রেসিডেন্ট মনসুর হাদি রাজধানী সানা থেকে পালিয়ে প্রথমে এডেনে এবং পরবর্তীতে সৌদি আরব চলে যান। অতঃপর হুতিদের দমনে এবং প্রেসিডেন্ট হাদির সরকারকে পুনর্বহাল করতে সৌদি আরব ৯টি মুসলিম দেশকে সাথে নিয়ে একটি কোয়ালিশন ফোর্স গঠন করে। সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত এই সামরিক জোট ২০১৫ সালের ২৬ মার্চ হুতি বাহিনীর ওপর অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে এক ভয়াবহ বিমান হামলা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র এতে প্রত্যক্ষ লজিস্টিক্স ও গোয়েন্দা সমর্থন দেয়। ইয়েমেনের এই রক্তক্ষয়ী যুদ্ধে এক পক্ষে ছিল সৌদি সমর্থিত হাদি সরকারের বাহিনী এবং বিপরীত পক্ষে ছিল হুতি বিদ্রোহী ও তাদের তৎকালীন মিত্র সালের অনুগত বাহিনী। উল্লেখ্য, সালে দীর্ঘ ৩৩ বছর ক্ষমতায় থাকাকালে সৌদি আরবের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হলেও ক্ষমতা হারানোর পর প্রতিশোধের নেশায় হুতিদের সাথে হাত মিলিয়েছিলেন। তবে ২০১৭ সালে হুতি গেরিলারা সালেহকে বিশ্বাসঘাতকতার অভিযোগে হত্যা করে। ওদিকে সৌদি কোয়ালিশন বাহিনীর কয়েক বছরের প্রচণ্ড হামলা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও হুতি বাহিনী শক্ত অবস্থান নিয়ে টিকে যায়, যার পেছনে মূল চালিকা শক্তি ছিল ইরানের দেওয়া অস্ত্র ও আর্থিক সহায়তা। এদিকে ২০১৫ সালে হুতিদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট হাদি দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিলে সেখানে সৌদি পৃষ্ঠপোষকতায় একটি প্রবাসী সরকার প্রতিষ্ঠিত হয় এবং প্রেসিডেন্ট হাদি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত মূলত রিয়াদ থেকেই এই প্রবাসী সরকার পরিচালনা করেন। তবে দীর্ঘ লড়াইয়ের পর ২০২২ সালের ২৯ মার্চ সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় এবং ২রা এপ্রিল জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সাথে ওই প্রবাসী সরকার পুনর্গঠন করে ৮ সদস্যের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি গঠন করা হয়। এই পিএলসি ইয়েমেনের একমাত্র বৈধ সরকার হিসাবে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি লাভ করে। আর সৌদি আরবের ইচ্ছাই ২০২২ সালের এপ্রিলেই প্রেসিডেন্ট হাদি নবগঠিত পিএলসির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তখন এই কাউন্সিলের প্রধান বা প্রেসিডেন্ট হন রাশাদ আল আলিমি। তবে নতুন এই সরকার নিরাপত্তার অভাবে স্থায়ীভাবে দেশে অবস্থান করতে পারে না। তারা কখনো ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন এবং কখনো সৌদি আরবের রিয়াদে অবস্থান করে শাসন কাজ চালায়। অন্যদিকে গৃহযুদ্ধ চলাকালেই সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ সমর্থন ও অর্থায়নে ২০১৭ সালে ইয়েমেনের অভ্যন্তরে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি নামে আরেকটি রাজনৈতিক ও সামরিক ফ্রন্ট গড়ে ওঠে। সৌদি আরবে হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত প্রবাসী সরকারের সাথে আরব আমিরাত একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল এবং সেই চুক্তির অধীনেই তারা ইয়েমেনে সৈন্য মোতায়েন করে এবং এসটিসি বাহিনী গঠন করতে সহায়তা করে। সুতরাং ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের ক্ষমতা ও ভূখণ্ডগত দখল মূলত ৩টি প্রধান পক্ষের নিয়ন্ত্রণে চলে যায়, যার মধ্যে ইরান সমর্থিত আনসারুল্লাহ বা হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল সরকার ইয়েমেনের উত্তর ও পশ্চিম অঞ্চলের বেশিরভাগ অংশ, রাজধানী সানা এবং লোহিত সাগর তীরবর্তী কৌশলগত হোদাইদা বন্দর নিজেদের দখলে রাখে। তারা ইয়েমেনের মোট ভূখণ্ডের ৩৫% নিয়ন্ত্রণ করে। লোহিত সাগর উপকূলবর্তী এই এলাকাটি দেশের প্রধান কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ অঞ্চল। ইয়েমেনের সমগ্র জনগোষ্ঠীর প্রায় ৭০ থেকে ৮০% মানুষ হুথি নিয়ন্ত্রিত এই এলাকাতেই বসবাস করেন। অন্যদিকে আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি বাহিনীর হাতে চলে যায় ইয়েমেনের প্রায় ৫২% ভূখণ্ডের বিশাল নিয়ন্ত্রণ। এই এলাকাটি মূলত বিস্তীর্ণ মরু ও পার্বত্য অঞ্চল হওয়ায় এখানে জনসংখ্যা বেশ কম এবং এর অর্থনৈতিক গুরুত্ব তুলনামূলকভাবে সীমিত।
তবে এসটিসি বাহিনী ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন, গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর এবং দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। অপরদিকে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি বাহিনীর হাতে থাকে ইয়েমেনের মধ্যভাগের অঞ্চলটি, যা দেশটির মোট ভূখণ্ডের প্রায় 15% এলাকা জুড়ে বিস্তৃত। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2025 সাল পর্যন্ত ইয়েমেন যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে মোট মৃত্যুর সংখ্যা প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে যুদ্ধজনিত কারণে সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের ফলে। ওই সময়কালে সৌদি আরবের বিমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ সারা দুনিয়ায় ব্যাপক নিন্দার ঝড় ওঠে। 2022 সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্পাদিত হয়নি। ওমানের মধ্যস্থতায় 2023 সাল থেকে সৌদি আরব এবং হুতিদের মধ্যে সরাসরি ও উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়। 2023 সালের 14 সেপ্টেম্বর হুতিদের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদে সফর করে শান্তি আলোচনায় অংশ নেয়। এরপর ওই বছরের ডিসেম্বরে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ ঘোষণা করেন যে যুদ্ধরত পক্ষগুলো সমগ্র ইয়েমেনে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া শুরুর একটি রোডম্যাপ মেনে নিতে সম্মত হয়েছে। এরপর বিভিন্ন মাধ্যমে শান্তি চুক্তি স্বাক্ষরের খবর ছড়ালেও আজ পর্যন্ত সৌদি আরব ও হুতি সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো যুদ্ধ সমাপ্তির চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে 2022 সালের যুদ্ধবিরতির পর সংঘাতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 2024-25 সাল জুড়ে বড় ধরনের সরাসরি যুদ্ধ এবং সৌদি আরবের হামলা মূলত বন্ধ ছিল। যদিও এই সময়কালে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হুতিরা আক্রমণ পরিচালনা করলে পরিস্থিতি মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া হুতিরা ইসরায়েলের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুতিদের লক্ষ্য করে কয়েক দফা পাল্টা হামলা চালায়। এদিকে 2025 সালের 6 মে ওমানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন এবং হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা বন্ধ করবে এবং বিনিময়ে হুতিরা লোহিত সাগরে মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কোনো হামলা চালাবে না। তবে হুতিরা স্পষ্ট ঘোষণা দেয় যে এই চুক্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। গাজায় ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা ইসরায়েল অভিমুখে আক্রমণ বন্ধ করবে না। ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তিকে হুতিদের আত্মসমর্পণ হিসাবে আখ্যায়িত করেন, আর হুতিরা একে মার্কিনীদের ব্যর্থতা ও পিছু হটা হিসাবে দাবি করে। এবার আসি ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের পরিণতির কথা সম্পর্কে। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্সে আরব আমিরাত প্রধান সহযোগী হিসাবে যোগ দিলেও 2019 সালে সৌদি আরব এবং আমিরাতের মধ্যে সম্পর্কের প্রথম বড় ধরনের ভাঙ্গন দেখা দেয়। কোয়ালিশন ফোর্সের ব্যর্থতার অজুহাতে 2019 সালের জুলাই মাসে আমিরাত ইয়েমেন থেকে তাদের অধিকাংশ সৈন্য প্রত্যাহার শুরু করলে সৌদি আমিরাতি সম্পর্কের এই ফাটল ধরে। বস্তুত সৌদি আরব হুতিদের বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দিলেও আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসিকে সমর্থন দিয়ে নিজস্ব প্রভাব বলয় তৈরিতে আগ্রহী হয়। আরব আমিরাত মূলত এসটিসির মাধ্যমে ইয়েমেনকে দক্ষিণ পূর্ব অংশে বিভক্ত করে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সৌদি আরব এর বিরোধিতা করতে থাকে, কারণ রিয়াদ মনে করে ইয়েমেন ভেঙে পৃথক দেশ গঠিত হলে তা ভবিষ্যতে সৌদি সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হয়ে উঠবে, কেননা তাতে সৌদি আরবেরও বেশ কিছু অঞ্চল ওই নতুন ইয়েমেনি রাষ্ট্রের সাথে সংযুক্ত হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। এদিকে দক্ষিণ ইয়েমেনে ওই পৃথক রাষ্ট্র গঠনের বিষয়ে আরব আমিরাত ও এসটিসি এর সাথে ইসরায়েলের সংযোগ প্রকাশ পেয়ে গেলে সৌদি আরব বিচলিত হয়।
এসটিসি প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে। তারা তাদের স্বাধীনতার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায় এবং লোহিত সাগরে নিরাপত্তা রক্ষায় বাবেল মানদেব প্রণালীতে ইসরায়েলের সাথে সহযোগিতার প্রস্তাব দেয়। অর্থাৎ সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া বাবেল মানদেব প্রণালীর মুখে অবস্থিত সোমালিল্যান্ড যেভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, এসটিসি দক্ষিণ ইয়েমেনে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক একই ধরনের কৌশলগত পারস্পরিক সম্পর্ক ইসরায়েলের সাথে প্রতিষ্ঠা করতে চায়। আরব আমিরাত ও এসটিসি ইসরায়েলের সাথে তাদের এই নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ইরান ও হুথি বিরোধী কৌশল হিসাবে প্রচার করে, কিন্তু তাতে সৌদি আরব সন্তুষ্ট কিংবা প্রভাবিত হয় না। সৌদি আরব এর চেয়ে বরং নিজের নিরাপত্তার কথা বেশি ভাবে। মূলত সৌদি আরব চায় উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তার নিজস্ব প্রভাব বলয়ে থাকুক। তাই ইয়েমেনে ইসরায়েল কিংবা আরব আমিরাতের প্রভাব বৃদ্ধি পেতে পারে এমন যে কোনো প্রচেষ্টাকে সৌদি আরব প্রতিহত করার নীতি গ্রহণ করে। উল্লেখ্য, সোমালিল্যান্ডকে ইসরায়েলের পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দানের বিষয়টিকেও সৌদি আরব তীব্রভাবে সমালোচনা করে। কিন্তু সৌদি আরবের এই মনোভাব উপেক্ষা করে আরব আমিরাত এসটিসিকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সাহায্য দিতে থাকে, যার ফলে এসটিসি ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল একের পর এক দখল করতে শুরু করে। এক পর্যায়ে সৌদি সমর্থিত পিএলসি বাহিনী বাধা দিতে গেলে তাদের সাথে এসটিসি এর সংঘর্ষ বাধে, অথচ একসময় এরা একত্রে হুতিদের বিরুদ্ধে লড়াই করেছিল। অতঃপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরব নিজেই তৎপর হয়ে ওঠে। 2025 সালের 30 ডিসেম্বর সৌদি বিমান বাহিনী ইয়েমেনের মুকাল্লা বন্দরে আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর কৌশলগত সামরিক স্থাপনা ও অস্ত্র চালানের ওপর ব্যাপক হামলা চালায়। একই সাথে সৌদি আরব ইয়েমেন থেকে আরব আমিরাতের অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করার জন্য 24 ঘন্টার চরমপত্র দেয়। সেই সাথে এসটিসিকে অস্ত্র ও অর্থের যোগান বন্ধ করারও আলটিমেটাম দেওয়া হয়। সৌদি আরব ঘোষণা দেয় এসটিসি বাহিনী সৌদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এরই ধারাবাহিকতায় সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি সাবেক প্রেসিডেন্ট হাদির আমলে আরব আমিরাতের সাথে স্বাক্ষরিত সকল প্রতিরক্ষা চুক্তি বাতিল করে। এদিকে সৌদি আরব ওই বিমান হামলা ও সামরিক পদক্ষেপ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানকে অবহিত করে। অতঃপর সৌদি আরবের প্রচণ্ড আক্রমণ ও কঠোর কূটনৈতিক চাপের মুখে আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেয়। ওদিকে ইয়েমেনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সংঘাতের ক্ষেত্রে হুতিরা কোনো পক্ষকেই সমর্থন করে না, বরং তারা সৌদি আমিরাতি কন্দলকে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ হিসাবে দেখে। কেননা হুতিদের কাছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই আগ্রাসনকারী শক্তি। হুতিরা গৃহযুদ্ধ চলাকালে রিয়াদ ও আবুধাবি উভয় শহরেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। সুতরাং হুথি বিরোধী জোটে ফাটল ধরা এবং ইয়েমেন থেকে আরব আমিরাত বিতাড়িত হওয়াকে অনেকে হুতিদের ওপর থেকে এক বড় চাপ সরে যাওয়া হিসাবে মনে করতে থাকেন। আর হুথি বিরোধী কোয়ালিশন ফোর্স দুর্বল হয়ে পড়ায় তারা মনে করেন সৌদি আরব হুতিদের সাথে দ্রুত একটি আপোষ মীমাংসায় পৌঁছাতে পারে। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ায় ইয়েমেন পরিস্থিতির নতুন সমীকরণ সামনে এসে দাঁড়ায়। ইরানের সমর্থনে হুতি যোদ্ধারা যে কোনো সময় যুদ্ধে নামার প্রস্তুতি নিয়ে রাখে। এক্ষেত্রে হুতিদের লক্ষ্যবস্তু শুধু ইসরায়েল থাকবে না, তারা সৌদি আরবকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইতিমধ্যেই হুতি বাহিনী এবং সৌদি আরব সমর্থিত পিএলসি বাহিনীর মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যার সর্বশেষ উদাহরণ গত 13ই জুলাইয়ের ঘটনা। ওই দিন ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দরে একটি ইরানি যাত্রীবাহী বিমান অবতরণ করতে গেলে পিএলসি বাহিনী প্রথমে যুদ্ধ বিমান দিয়ে ইরানি বিমানটিকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পরবর্তীতে বিমানটির অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায়। এতে বিমানটি সানায় অবতরণ করতে পারে না। অবশ্য পরবর্তীতে বিমানটি হুতি নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। এর কিছুক্ষণ পরপরই হুতিরা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কারণ পিএলসি বাহিনীর ওই যুদ্ধ বিমানগুলো এসেছিল মূলত সৌদি আরব থেকে।
13 জুলাইয়ের এই পাল্টাপাল্টি হামলার ঘটনা 2022 সালের যুদ্ধবিরতির পর আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে। উভয় পক্ষই বর্তমানে পাল্টাপাল্টি হুমকি দিয়ে রেখেছে, যার ফলে ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ে আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।